সংগ্রামে সবে শুরু হলো ভোট। আমি কি ভুল বললাম? না, সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট, কিন্তু হালতুতে অবাক কাণ্ড। 1টা থেকে শুরু ভোট, ইভিএম এ নাকাল ভোটাররা। সবে শুরু হচ্ছে ভোট, তীব্র গরম, রোদে দাঁড়িয়ে 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 প্রতীক্ষা প্রতীক্ষা প্রতীক্ষা, ভোট আর দেওয়া হয় না। 1টায় সবে শুরু। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, দেখো, সকাল 7টার সময় নির্ধারিত সময় ভোট গ্রহণের চেষ্টা এখানে করা হয়। প্রথমে ভোট গ্রহণের আগে যে মক পোল, সেই সমস্ত প্রসেস ফুলফিল করে তারপর যখন ভোট গ্রহণ শুরু হয়, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই এই ভোট গ্রহণ পর্ব তাদেরকে আবার বন্ধ করে দিতে হয়, কেননা ইভিএম মেশিন নাকি খারাপ ছিল। তারপরে অন্যান্য জায়গায় এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, অন্যান্য জায়গায় ভোট করতে গিয়ে যে ইভিএম মেশিন খারাপের অভিযোগ কিন্তু সামনে আসে, কিন্তু সেটা কিছুক্ষণের মধ্যে তা পরিবর্তন হয়ে যায়। কিন্তু এখানে যেটা দেখা গেল তা বলা যায় একেবারে ব্যতিক্রমী। 3বার পরপর 3বার এই ইভিএম মেশিন খারাপের অভিযোগ সামনে এলো। মানে একবার করে বদলানো হচ্ছে, তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই মেশিনও খারাপ। অর্থাৎ যারা ভোটাররা রয়েছেন তাদের মধ্যে অনেকে বয়স্ক মানুষ রয়েছেন, যেহেতু জায়গাটাও খুব ছোট, তাই প্রচুর বয়স্ক মানুষ তারা অবজারভার কোনো উত্তর দিয়েছেন? দেখো, যিনি সেক্টর অফিসার এসেছিলেন তিনি কিছুক্ষণ আগে এসে ইভিএম আরেকবার পরিবর্তন করেছেন এবং ইতিমধ্যেই ভোট গ্রহণ ফের শুরু হয়েছে। কিন্তু যেটা হয় যে যারা এখানে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, যারা ভেতরে গিয়ে বসার চেষ্টা করছেন, ভেতরে এত পরিমাণে মানুষ, সেখানে সিনিয়র সিটিজেনরাও সেখানে ভিড় জমে গেছে, যাতে তারাও কিন্তু তাদেরকে বাধ্য হয়ে বাইরেই দাঁড়াতে হচ্ছে এই রোদের মধ্যে। যথেষ্ট সমস্যার মধ্যে তাদের প্রত্যেককে পড়তে হচ্ছে। যারা ভোট দিতে আসছেন তারা অনেকেই, মানে সবে শুরু হলো ভোট, তাতেও সান্নিক 100% বলা যাচ্ছে না যে ঠিকঠাক ভাবে ভোট চলবে কিনা, তাই তো? ইভিএম এর জন্য ভোটাররা কি বলছেন একবার দেখি, যারা দীর্ঘক্ষণ ওয়েট করেছিলেন। মানে জীবনে এরকম প্রথম অভিজ্ঞতা, এত বাজে অভিজ্ঞতা। ইভিএম মেশিন খারাপ হচ্ছে, তিনবার পাল্টানো হলো আমাদের চোখের সামনে। দেখা যাক এখন কি হয়। সকাল থেকে প্রায় নিয়ে 3বার এলাম, আর এই লাস্ট টাইম 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এত বাজে ব্যবস্থা কোথাও নেই। গরমের মধ্যে লোকে লাইনে দাঁড়িয়ে আছে, বাড়ি চলে যাচ্ছে, বয়স্ক লোকেরা ভোট দিতে পারছে না। না চেয়ার রয়েছে, না ফ্যানের ব্যবস্থা রয়েছে। সিআরপিএফ কোনো করছে না আমাদের সাথে। নির্বাচন কমিশনের ভূমিকা দেখে আমরা সন্তুষ্ট নই। প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে। 2 ঘন্টার উপর। কখন থেকে, মানে সকাল থেকে কি আদৌ এখানে ভোট হয়েছে? একটু সকালে মানে যতবারই হচ্ছে, এই নিয়ে 3rd টাইম ইভিএম মেশিন চেঞ্জ করা হলো। জানি না এখন কতক্ষণে শুরু হবে। ও ফার্স্ট টাইম ভোট দিতে এসছে, মানে অভিজ্ঞতা ওর যা প্রথমবারই এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। 3বার ইভিএম চেঞ্জ হয়েছে, আর 3বার করে এসেছেন এরা ভোট দেওয়ার জন্য, তাও অপেক্ষা করছেন। এখন ভোট হবে কিনা সেটা তো ইভিএম বলবে আর নির্বাচন কমিশন বলবে। আবার চলে যাব ফলতায়, ডায়মন্ড হারবারে এখনো বিক্ষোভ চলছে। এখনো সেই সেম জায়গায় সমানভাবে ঝাঁটার সংখ্যা বেড়েছে। মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, অভিজিৎ দাসকে ঢুকতে দেবেন না। অভিজিৎ দাস পাল্টা বলছেন যে যারা বিক্ষোভ করছেন তারা নাকি ক্রিমিনাল। অভিজিৎ দাস বলছেন তৃণমূলের সব গুন্ডা বাহিনী, অভিজিৎ দাস বলছেন। কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য যে অভিজিৎ দাসকে পাওয়াই যায় না, এখন আবার ভোট চাইতে এসেছেন। অভিজিৎ দাস কি বলছেন দেখি। স্ট্র্যাটেজি তো এখানে তো ডিএম এসপিকে তো আমি বারবার ফোন করছি, ফোর্স পাঠান। এই কিউআর টিমকে আসার পর বারবার বলছি আপনার কিউআর টিম পাঠালো না। লাস্টে আমাদের শুভেন্দুদাকে ফোন করলাম, শুভেন্দুদা বললো আমি এখনই কিউআর টিমকে বলছি, বলার পরে এলো কিউআর টিম। তারপরে এদের হঠাৎ পুলিশ পারতো না এটাকে, একটা হাইওয়েকে অবরোধ করে রেখে দিয়েছে ওরা। সেক্টর অফিসারকে ফোন করলাম যে ক্যামেরা ওখানে কেন রয়েছে, সেই সেক্টর অফিসার লোক এসে ওদের তৃণমূলের ওখানটা প্রধানের বরকে ডেকে নিয়ে গিয়ে ওইভাবে সমস্ত জমায়েত করে এজিটেশন করলো। কি অবস্থা এখন আবির? এখনো কি একই অবস্থা? দেখো, অবস্থার বিন্দু মাত্র কোনো বদল হয়নি এবং অভিজিৎ দাস এবং যারা বিক্ষোভ করছেন তাদের মধ্যে দূরত্ব অত্যন্ত কম। তারা দুজন দু জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। যারা এখানকার জেলা পুলিশের যারা কিউআরটির যারা সদস্যরা ছিলেন তারা বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে বারবার ধরে তারা বোঝানোর চেষ্টা করেছেন, যদিও বিক্ষোভকারীরা এখান থেকে সরতে রাজি নন। এবং অভিজিৎ বাবু তিনিও বক্তব্য যে তিনিও এই রাস্তা থেকে সরবেন না, তাকে সামনের বুথে যেতে দিতেই হবে।
ফলতাতে, ফলে তিনিও সেখানে দাঁড়িয়ে রয়েছেন তার যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তাদের ঘেরাটপে। তবে তিনি কার্যত কমিশনের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের বক্তব্য যে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে কাজ করেনি, অনেক কথা তারা বলেছিল কিন্তু কোনো ধরনের ভূমিকা দিয়ে সকাল থেকে এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে না বলে তিনি বারবার ধরে অভিযোগ করছেন। ফলে পরিস্থিতি যা ফলতা বিধানসভার মধ্যে আজকে সকাল থেকে আমরা বারবার ধরে দেখেছিলাম, প্রথম দিকে বিভিন্ন বুথগুলির মধ্যে গিয়ে অভিজিৎ দাস যে বক্তব্য রেখেছিলেন, বেলা বাড়ার সাথে সাথে অবস্থার বদল হয় এবং বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে মানুষজন অভিজিৎ দাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য। এই মুহূর্তে আমি আসবো, আমি তোমার কাছে ফলতায় আসবো, তবে এই মুহূর্তে ফিরহাদ হাকিম পরিবার নিয়ে ভোট দিতে যাচ্ছেন। ভোট দিয়েও দিয়েছেন, ভোট দেওয়াও হয়ে গেছে। আস্তে আস্তে ভোট দিতে যাচ্ছেন এই মুহূর্তে। ফিরহাদ হাকিম মেয়র ভোট দিতে যাচ্ছেন এই মুহূর্তে। ভোট দিতে ঢুকলেন, আমরা দেখছি পরিবার নিয়ে ভোট দিতে গেলেন ফিরহাদ হাকিম। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিলেন, আমরা দেখালাম। রেখা পাত্র ভোট দিলেন, দেখালাম। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী, তিনি ভোট দিতে ঢুকলেন পরিবার সহ। আর আবার চলে যাব ফলতায়, আবার ফলতায় চলে যাব, কারণ ফলতায় এখনো পর্যন্ত অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ। অভিজিৎ দাসকে ঘিরে এখনো বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। প্রায় 40 মিনিটের ওপর, 40 থেকে 45 মিনিট হয়ে গেল অভিজিৎ দাসকে ঢুকতে দেওয়া হচ্ছে না ফলতায় একটি বুথে। সেখানে এইভাবে রাস্তা অবরোধ করে রেখেছেন। দাবি তৃণমূল কংগ্রেস কর্মী এরা। অভিজিৎ দাস কোনোদিনও আসেন না এখানে, অভিযোগ বিক্ষোভকারীদের। কথা বলবো আবার প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, তুমি যেটা বলছো কিউআরটি বা কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভরসা করছেন অভিজিৎ দাস, কিন্তু সংগঠন বা বিজেপি কর্মীরা কেন নেই এটা বলাতে তিনি বললেন সবাইকে মারধর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই রকম একটা বিজেপি মতো সংগঠনের এরকম হতে পারে, তার সাথে একজনও কেউ নেই? একেবারেই তাই, এবং এই অভিযোগটাই তো বারবার ধরে প্রচারে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিকভাবে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছিলেন যে এখানে বিজেপির সংগঠন নেই, এবং যে কারণে হচ্ছে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যে 1 মাস সময় দেরি হয়েছে। বা তুমি দেখেছো যে বিভিন্ন রোড শো গুলোতে বা সভা যেগুলো করেছেন তার প্রত্যেকটা জায়গাতে তিনি বলেছেন যে মেঘনাথের মতো কেন্দ্রীয় এজেন্সি এখানে সে তার বিরুদ্ধে লড়াই করতে পারত, এবং 1 মাস সময় নিয়ে যে প্রার্থী দেওয়া হয়েছে তাকে নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন কার্যত। এবং আজকেও তো সেই ছবি বারবার ধরে দেখতে পাওয়া যাচ্ছে একদমই, যে বিভিন্ন জায়গাতে গিয়ে প্রার্থী যিনি রয়েছেন তিনি বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন, তিনি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিউআরটি কখন আসবে তার জন্য তিনি অপেক্ষা করছেন, কিন্তু কোথাও তার যারা দলীয় কর্মী সমর্থক তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি অবশ্য পাল্টা অভিযোগ করে বলছেন যে তাদের দলের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে মারধর করা হয়েছে, কিন্তু এত সংখ্যক কর্মী সমর্থকের মধ্যে সকলকে মারধর করা হয়েছে এমন যুক্তির কথা বাকিরা মানতে রাজি নন। ফলে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অভিজিৎ দাসের সমস্ত বক্তব্যকে, এই যে তুমি বললে অভিজিৎ দাসকে যেখানে যাওয়া হচ্ছে সেখানেই গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, আটকে রাখা হচ্ছে, তেমনি বারাসাতের ক্যান্ডিডেটের কি অবস্থা দেখুন। স্বপন মজুমদার, তাকে ঘিরেও গো ব্যাক স্লোগান। বারাসাতের বিজেপি প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে যিনি লড়াই করছেন স্বপন মজুমদার, তাকেও গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো। অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ একজন বৃদ্ধা, একজন বয়স্ক মানুষ, তাকে আগলে রেখেছেন, তিনিও গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এই গো ব্যাক স্লোগানটা কি স্ট্র্যাটেজি তৃণমূলের ওখানে?
দেখো আমি তোমাকে জানিয়ে রেখে যে স্বপন মজুমদার যেখানেই অভিযোগ পাচ্ছেন সেই বুথের দিকেই যাচ্ছেন। তেমনি এই অশোকনগর বিধানসভার দিগরা বিদ্যাপীঠে অর্থাৎ দিগরা হরদয়াল বিদ্যাপীঠে তিনি অভিযোগ পেয়েছিলেন যে ওখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা বুথ জ্যাম করছে, তেমনই অভিযোগ পায়। এবং এই 89 নাম্বার বুথে যখন স্বপন মজুমদার পৌঁছায় তিনি প্রাথমিকভাবে সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে কথা বলেন। পরবর্তীতে বাইরে বেরিয়ে আসার সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা রীতিমতন গো ব্যাক স্লোগান দিতে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করতে থাকে যে এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কেন স্বপন মজুমদার এসছে, আমরা স্বপন মজুমদারকে চাই না, তিনি কেন এসছেন। সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখাচ্ছি, কারণ স্বপন মজুমদার সকাল থেকে এখানে শান্তিপূর্ণ ভোট হওয়া সত্ত্বেও কেন এখানে এসছেন, সেই কারণেই তারা গো ব্যাক স্লোগান দেখেন। পরবর্তীতে স্বপন মজুমদারের নিরাপত্তার দায়িত্বে থাকা যারা কেন্দ্রীয় বাহিনী ছিল তারা স্বপন মজুমদারকে কোনো ক্রমে সেখান থেকে বের করে দেয় এবং সেখান থেকে স্বপন মজুমদার বেরিয়ে আসেন। পরবর্তীতে কিন্তু স্বপন মজুমদার অভিযোগ তুলেছেন যে এরকম তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, এলাকার সাধারণ ভোটারদেরকে ভীত সন্ত্রস্ত এখন কোথায় করছে। স্বপন মজুমদার? সেখান থেকে স্বপন মজুমদার বেরিয়ে এসেছেন, এখনো উনি বারাসাতে আরো অন্যান্য বুথে তিনি ভিজিট করছেন। আচ্ছা, বুথ জ্যামের অভিযোগ পেয়ে এই বুথে এসেছিলেন, তারপরেই তৃণমূলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন এবং গো ব্যাক স্লোগান দিতে দিতে তৃণমূল কর্মীরা তাকে ধাওয়া করলেন এবং তিনি চলে গেলেন, জায়গা ছাড়লেন। কি বলছেন স্বপন মজুমদার আর কি বলছে পাল্টা তৃণমূল, দেখুন। তৃণমূলের দুষ্কৃতীরা এখানে সকাল থেকে এখানে বুথ জ্যাম করে বসে আছে, আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, কিভাবে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, এখানে সাধারণ ভোটারদের ভিতরে যেতে দিচ্ছে না। কারা করছে এরা তৃণমূলের দুষ্কৃতীরা করছে। বিক্ষোভ করছি আমরা, বিজেপি আগাও স্বপন মজুমদার, আমরা ওরে এখান থেকে চলে যেতে বলছি। এরপরে আমাদের ছেলেপিলেরা ঝামেলা করতে পারে, ওকে দেখলে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কেন ও এখানে আসলো। বিজেপি প্রার্থীরা ঝামেলা করতে পারে আর সেই কারণে শিলভদ্র দত্তকেও গো ব্যাক স্লোগান। দমদমের বিজেপি প্রার্থীরা গেলেই নাকি ঝামেলা হবে, অশান্তি হবে, এমনই অজুহাত দিয়ে গো ব্যাক স্লোগান। স্বপন মজুমদারকে শিলভদ্র দত্তকে কি কথোপকথন আছে দেখি। কথা বলবো প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, কি অবস্থা হয়েছিল, এটা ঠিক কোথায়? দেখো, বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 62 নম্বর বুথে সেখানে শিলভদ্র দত্ত ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী, তিনি যখন সেখানে খবর পান যে সেখানে বুথ জ্যাম করা হচ্ছে এবং পুলিশ দিয়ে বুথ জ্যাম করা হচ্ছে এবং খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সেখানে এসে তিনি দেখতে পান 100 মিটারের মধ্যে তৃণমূল কর্মীরা সেখানে বসে রয়েছে। তিনি সরাসরি অভিযোগ করে যেখানে তারা ঠিক করছে। এরপরে কিন্তু তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত ওঠে, তখন তাকে ঘিরে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে। দীর্ঘক্ষণ গো ব্যাক স্লোগান দেওয়ার পর সেখানে আরটিও আসে, এখানে কুইক যে ফোর্স আছে তারা সেখানে চলে আসে পরে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। কিন্তু তারপরেও কিন্তু সেখানে ভিড় জমতে থাকে। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবেন এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু তার ক্ষোভ উগলে দেন। এত পুলিশ থাকা সত্ত্বেও তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, অথচ তারা কিছু করছে না। নীরব দর্শক পুলিশের ভূমিকা নিয়ে এই নিয়ে কিন্তু সরব হন শিলভদ্র দত্ত। এখন কোথায় অবস্থান শিলভদ্র দত্তর? উনি বেরিয়ে গেছেন, এখন তিনি ধন্যবাদ দিকে তিনি যাচ্ছেন। এখন সেখানে খবর এসছে যে সেখানেও কোনো এক জায়গায় বুথ জ্যাম হয়েছে, তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আবার দমদমের দিকে রওনা দিয়েছেন। শিলভদ্র দত্ত কি বলছেন দেখুন। বুথ ক্যাম্পে এত লোক নিয়ে বসে রয়েছে, কেন এখানে বসে থাকবে? এতগুলো লোক বুথ ক্যাম্পে থাকার কথা। বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে? পুলিশ দাঁড়িয়ে কিছু করছে না। সুজিতের কাছে যাব, এটা কি নতুন আমদানি? দেখো, দু ধরনের স্ট্র্যাটেজি, যদি দেখো একদম সবকটা নির্বাচনে মূলত অভিযোগ তিনটে আছে। একটা হচ্ছে নতুন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে আটকে দাও আর গো ব্যাক স্লোগান দাও। দ্বিতীয় এবং তৃতীয় অভিযোগ যেটা এজেন্টকে বসতে না দেওয়া, এজেন্ট, এটা পুরনো। তার মানে নতুন স্ট্র্যাটেজিতে আসছে যে এজেন্টকে প্রার্থীকে আটকে দেওয়া। এবং যে ঘটনা তুমি বারবার দেখাচ্ছিলে ফলতাতে, বলছে অ্যাজিটেশন হচ্ছে, এটা তো পলিটিক্যাল অ্যাজিটেশন। এবং এটা ক্যালাসনেস প্রশাসনের, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে
মূল রাস্তার উপরে এতজন মানুষ ঝাঁটা নিয়ে হাসছে, এতজন মানুষ বলে দিতে হচ্ছে তোমরা চটি খোলো পায়ের, এটা কি ধরনের বিরোধিতা? এবং আমি ধরে নিলাম যে অভিযোগ যারা বিরোধিতা করছে তাদের সঠিক অভিযোগ, যে প্রার্থী আসেনি, কিন্তু সেটা জানানোর উপায় কি? এটা কোন গণতন্ত্র? এটা যে আমরা দেখছি, এটা পশ্চিমবঙ্গে একটু আগে বলছিলাম যে এবারের নির্বাচনে রাজনৈতিক হিংসা হয়নি, কিন্তু এর পাশাপাশি নিঃশব্দে যে স্ট্র্যাটেজিগুলোর উদ্বোধন হলো বা প্রচলন হলো, সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব একটা কাম্য না। কার্যত আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস এখন যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, পিপিলিখার পাখা গজায় মরিবার তরে। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই এই গো ব্যাক স্লোগান সমস্ত প্রার্থীদের ওপর করা হচ্ছে। যদি ডায়মন্ড হারবারে অভিষেক বাবু 4 লাখ ভোটে যদি জিতেই যায় ওনার বক্তব্য অনুযায়ী, তাহলে এত কেন? আর সেখানে দেখছেন যেখানে পুলিশ হাসছে, 40 মিনিটের ওপর হয়ে গেল পুলিশ হাসছে, কার্যত পুলিশ পাহারা দিচ্ছে, কিউআরটি আসছে না, সেখানে কোথায়? আরেকটা কথা বলবার বিষয়, কেয়াদের প্রার্থীরা এত ভয়ঙ্কর। একটা জিনিস আমি বলি, যে সকাল থেকে আপনি দেখেছেন যে সিপিআইএম এর প্রার্থীরা যেখানে যেখানে এরকম গো ব্যাক স্লোগানের মুখোমুখি হয়েছে, তারা কিন্তু প্রতিরোধ করে ওখান থেকে বেরিয়ে গেছে। এবং আমাদের কার্যত আমাদের পার্টির বাহিনী রাস্তায় রয়েছে, মানুষের সঙ্গে রয়েছে। সেই জায়গাতে আপনি দেখছেন অসহায়ভাবে বিজেপির প্রার্থী রয়েছে। না, অসহায় না, কেয়া, এবং আশপাশে কোনো সংগঠন নেই, কার্যত পায়ের তলা সংগঠন নেই বিজেপি। শিলভদ্র দত্ত হন, স্বপন মজুমদার হন, শিলদাকে খুব ভালোভাবে চিনি, স্বপন মজুমদার হন, অভিজিৎ দাস হন, তারা গেলে অশান্তি পাকবে। আমি ঠিক এটাই তো বললাম আপনাকে, তৃণমূল এবার স্ট্র্যাটেজি নিয়েছে, বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তাকে আটকাতে হবে। 2 ঘন্টা আটকাতে পারলেই তো কেল্লা ফতে। একজন বলছেন যে প্রার্থী কেন ঢুকবে বুথের মধ্যে, অর্থাৎ গণতান্ত্রিকভাবে ভোট হচ্ছে, সেখানে প্রার্থীর যাওয়ার অধিকার নেই, শুধুমাত্র তৃণমূল যাবে অবাধ এবং শান্তিপূর্ণ রিগিং করার জন্য। এখন ভারতীয় জনতা পার্টিকে দেখুন, বামেদের আটকাবে না, কংগ্রেসকে আটকাবে না, কারণ যাদের প্রাসঙ্গিকতা নেই, যাদের জেতার সম্ভাবনা নেই, তাদের আটকাবে না। তো ভারতীয় জনতা পার্টি যে টক্কর দিচ্ছে এবং লড়াইটা করছে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে তারা কুস্তি করে দিল্লিতে দোস্তি করছে না, তাদের জন্যই তো ভারতীয় জনতা পার্টিকে আটকানো হচ্ছে। এই মুহূর্তে দেখছেন ফিরহাদ হাকিম ভোট দিয়ে ফিরলেন। আসছি এটা তো আমাদের দেখাতে হবে, প্লিজ। আমরা কি দেখাবো না দেখাবো সেটা তো আপনি বলবেন না। ওকে, জবা জল, কলকাতায় গাছ কেটে গেছে, তিনি তার ফিরহাদ হাকিম এই মুহূর্তে ভোট দিলেন, পরিবার সহ ভোট দিলেন। কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী ভোট দিলেন এবং ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। সুস্মিতা দি, কংগ্রেসকে আটকাচ্ছে না, সিপিআইএম কে আটকাচ্ছে না, কারণ শূন্য হয়ে গেছে, তারা আর 0 থেকে 10ও হতে পারবে না, এরকমটাই বিজেপি মনে করছে। কে বলেছে? কেয়া কি করে বলছে আমি জানি না, কারণ কেয়া বোধহয় বরানগরের চিত্রটা দেখেনি, কেয়া দমদমের চিত্রটা দেখছে না, কেয়া কালকে রাত্রিবেলায় বিরাটি বরানগরের চিত্র দেখেছি দিদি, বরানগরের চিত্র দেখেছি যে আপনাদের যিনি জোটের প্রার্থী, এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড একটা কথা বলছি সুস্মিতা দিকে, বরানগরে আপনাদের যিনি জোটের প্রার্থী তিনি সায়ন্তিকা যা বলছেন, হ্যাঁ ঠিক কথা বলেছে, সায়ন্তিকার হাতে হ্যাঁ মেলাচ্ছেন, মনে হচ্ছে সায়ন্তিকার হয়ে তিনি প্রচারে নেমেছেন। আমরা দেখেছি মর্নিং শোজ দ্য ডে, আজকে দেখেছেন বরানগরে এখন যাকে দেখাচ্ছে যে ওখানে গন্ডগোল করছে, সকালবেলা এই ছেলেটাই তন্ময় ভট্টাচার্যের উপর আক্রমণ করেছে। মর্নিং শোজ দ্য ডে সকালবেলা প্রমাণ করে দিয়েছে। প্রথম ছবিটা দেখা গেছে তন্ময় ভট্টাচার্য উত্তেজিত হয়ে গলায় ধাক্কা দিয়েছেন, গলা ধাক্কা। এবং আমার একটা কথা বলবার আছে, যে আজকে এই যে 9টা যে আসন, এই 9টা আসনের ফলাফল প্রমাণ করে দেবে যে বাম কংগ্রেস রাজনীতিতে আছে বলেই আক্রমণ করছে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন তৃণমূল এবং বিজেপি, আমরা তো বলি, সবসময়ই বলি যে একটা বাইনারি সেট করার চেষ্টা করে তারা, যে তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই, বিজেপি ভার্সেস তৃণমূলের লড়াই। এই জায়গাটা তো প্রথম থেকে, এই জন্যই তো ওরা ওই বিধানসভায় শূন্য হয়ে গেছে এই কথাটা বলতে পারে। একটা সাগরদিঘি ছিল, তাকেও নিয়ে টানাটানি করতে হলো তৃণমূলে। যাই হোক, রাস্তায় মাঠে ঘাটে শূন্য হয়নি, রাস্তায় আমরা শূন্য না। বেশ, আমরা লড়াই করছি। বিশ্বজিৎ দাস বলছিলেন এটা কোন গণতন্ত্র যে রাস্তা, অভিজিৎ দাস আসেন না ওখানে, সেটা আলাদা প্রশ্ন রাখতে পারতেন অন্য জায়গায়। তারা এখানে 100 দিনের টাকা দেওয়া হয়নি, আবাসের টাকা দেওয়া হয়নি, সেটা নিয়ে বারবার করে আন্দোলন হয়েছে, কিন্তু ভোটের দিনে প্রার্থীকে এইভাবে ফলতায় আটকে রাখা হবে না। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদেরও
কর্মীরা, আমাদেরও নেতৃত্ব, তারা বিভিন্ন জায়গায় আগের ফেজগুলোতেও আজকেও আক্রান্ত হয়েছে। আমি যদি বলি, সন্দেশখালিতে আমাদের বুথ এজেন্টদের মারধর করা হয়েছে। তন্ময়বাবু আমাদের কর্মীর গলায় হাত দিয়ে তাকে গলা টিপতে গেলেন, সেটা তোমরাই দেখালে। এখন আমি এই তো সৌজন্য, এই যে আমি কথা বলছি, ওরা এতক্ষণ ধরে বললো, এই যে আমাকে কথাটাও বলতে দেবে না, তার মানে মাঠে ময়দানে কি করতে যাচ্ছে সেটা তো আমরা কমপ্লেন করছি, যা নিয়মের মধ্যে পড়ে কমপ্লেন করছি, কিন্তু সাংগঠনিকভাবে প্রতিরোধও করছি। আমাদের সংগঠন বল দিয়ে আমরা সেটা প্রতিরোধও করছি, মরা কাল। তো আবার করা হচ্ছে। দেখো, বিজেপির ক্ষেত্রে কি আছে, বিজেপিকে বাংলার মানুষ একটি বহিরাগত দল হিসেবে ধার্য করেছে, তারা বহিরাগত হিসেবে চিহ্নিত করেছে। ওকে প্লিজ, না 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 প্লিজ, বহিরাগতের সঙ্গে অসভ্যতা মেলে না, প্লিজ 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 প্লিজ। একদম আমি না, আমি কথা বলতেই দেব না ওনাকে। বহিরাগত দল বলছেন, মানে গণতান্ত্রিক ভাবে সবথেকে বড় নির্বাচিত দলকে গণতান্ত্রিক ভাবে বলছেন। আমি বলছি চোরেদের দল, নতুন কথা হচ্ছে না, বহিরাগত দল বলছেন, এইভাবে বহিরাগত বলেই আসছে। বহিরাগত বলছেন কোন সাহসে? কীর্তি আজাদকে যারা এনেছে, সবচেয়ে সিনহাকে যারা এনেছে, ইউসুফ পাঠানকে যারা এনেছে, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। তাদের কোনো অধিকার নেই বলা বহিরাগত দল বলার। এই অসভ্যতামিগুলো জবাব বাংলার মানুষ দিচ্ছে, মাঠে ময়দানে দিচ্ছে, মানুষের জীবন জীবিকা চোর। আজকে কেন্দ্র সরকারের আজকে বিভিন্ন পরিসংখ্যান, আজকে ক্যাডার করতে মারা যাচ্ছে 4টা মন্ত্রকে, মাত্র 4টা মন্ত্রকে 7.5 কোটি টাকার দুর্নীতি করেছে। এটাই হচ্ছে এখন এই বিষয়টা তো বাংলার মানুষ চিহ্নিত করে নিয়েছে। এই মিনিমাম সৌজন্য বোধ নেই, এই মিনিমাম সহ্য শক্তি নেই, এরা করবে রাজনীতি। ওই জন্য বাংলার মানুষ জবাব দিচ্ছে, ওই জন্যই বাংলার মানুষ জবাব দিচ্ছে এবং জবাব দেবে। আমি আবার বলছি, আমাদের ক্ষেত্রেও এরকম অভিযোগ করা হয়েছে, আমরাও যেখানে যেখানে কমপ্লেন করার করেছি, কিন্তু আমরা সাংগঠনিকভাবে সেটা প্রতিরোধও করছি। আমি আবার বলছি, যাদের সাংগঠনিক ক্ষমতা আছে তারা প্রতিরোধ করেনি, আমাদের তো কাউকে আটকায়নি। বিশ্বজিৎ, এখানে একটা প্রশ্ন, আমি কিছুক্ষণ আগে আমি আসছি আপনার আমার প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে অভিজিৎ দাসকে নিয়ে যে প্রশ্নটা করলাম, একজনও নেই, তাহলে কি সাংগঠনিক দিক থেকে সত্যি দুর্বলতা আছে? না, একটা জিনিস মনে রাখতে হবে, আজকে নির্বাচনের বুথের মধ্যে বা বুথের কাছে সাংগঠনিক শক্তি দেখানোর বিষয় নয়, কারণ বাংলার মানুষ চাইছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। বুথের কাছে তো নয়, এটা তো একদম জাতীয় সড়কের মধ্যে। জাতীয় সড়ক, এটা তো আরো জাতীয় সড়কে কখনো এত সময় ধরে বন্ধ করা যায় না। আমার বক্তব্য হচ্ছে, সংগঠন শক্তিশালী হতে পারে, তার উত্তর ব্যালট বক্সে পড়ুক, তার উত্তর এভাবে না দেওয়াই ভালো। তার কারণ তিনি যে আসেননি, তাদের প্রতিবাদ জানানোর জায়গা তো ব্যালট বক্স, তাকে আটকে দেওয়া নয়। আমি বিরোধিতা করছি স্ট্র্যাটেজিটা, আমি কৃষাণুদা, আমি বিরোধিতা করছি স্ট্র্যাটেজিটার। আমি ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি আমার রাজনৈতিক স্ট্র্যাটেজির বিরোধিতা করছো, আমার কোনো আপত্তি নেই, আমি নিশ্চয়ই এটা পরের বার। আচ্ছা, ফিরহাদ হাকিম কি বলছেন একবার দেখাবো। একটা প্রবলেম আপনাদের বলি, সকাল থেকে আমিও আপনাদের বিভিন্ন টিভি দেখছি, এরা জানে হেরে যাব, তাই লাস্ট মোমেন্টে প্রেসের কাছে অ্যাট্রাকশন, মানুষের কাছে আর তো আপনারা ছবি দেখাবেন না কাল থেকে যারা হেরে যাবে। এই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে ওই হচ্ছে দেখছি, মস্তানি হচ্ছে, এরা আসলে পায়ের তলায় মাটি নেই, তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে, যেরকম है ना, पीने वाले को पीने का बहाना चाहिए, हारने वाले को हारने का बहाना चाहिए, সেই বাহানাটা করছে। আইএসএফ কাল রাত্রি থেকে কেন 3 দিন ধরে ভাঙরে অশান্তি করছে, নিজেরা বোম মেরেছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে, আজকে না 3 দিন ধরে হচ্ছে। আইএসএফ কোথায় ছিল, কোথায় বাজারে ছিল? আমরা তো ইলেকশন প্রসেসে দেখলাম আইএসএফ এর কোনো বাজার নেই। হঠাৎ এটা এখন আবার রিভাইভ করে, যাতে আবার 5 বছর করে খাওয়া যায়, কারণ আইএফএস এর বেলুন সেদিন ফুটে হয়ে গেছে, যেদিন নওশাদ সিদ্দিকী সাহস হলো না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে, সেদিনে আইএস এর বেলুন ফুটো হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই, ওইটা হচ্ছে নিজেদের মধ্যে গট আপ,
আইএসএফ বলে কিছু নেই। আর যাদের ভরসা করে আইএসএফ যে কমিউনিটি, তারা তৃণমূল কংগ্রেসের সাথেই ছিল। সুতরাং নতুন করে আর দোকান খোলার দরকার নেই। সকাল থেকে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ, মিঠুনকে ঘিরে চোর চোর স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের কেউ এসব করতে যায় না। তৃণমূলের কেন করতে যাবে? তাপস রায়ের ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়কে অনেকে ভালোবাসতো, অনেকে নীতিবোধ ভাবতো তার, কিন্তু সে যেভাবে দিদির সাথে বেইমানি করেছে, পার্টির সাথে বেইমানি করেছে, একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে। যদি ধরুন আজকে আমি কিছু করি, মানুষ তার কিন্তু প্রতিক্রিয়া দেবে। সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। তাপসদার যে ক্রিয়া আমি অত্যন্ত ভালোবাসতাম, কিন্তু উনি এরকম করবেন, এরকম পাল্টি হবেন, গান্ধীবাদের বিশ্বাসী গোডসেবাদ হয়ে যাবেন, এটা আমিও জীবনে ভাবতে পারিনি। কিন্তু যাই হোক, সেই জন্য একটা প্রতিক্রিয়া আছে। কিন্তু মিঠুনদার কি আছে? মিঠুনদার তো সব পার্টি ঘুরেই এসছে। সুভাষবাবুর সাথে ছিল, মমতাদির সাথে ছিল, এখন এদের সাথে আছে, আবার কালকে অন্য কোথাও যাবে। চোর স্লোগান ওরা শুরু করেছে। চোর স্লোগান আমরা দিই না, কারণ চোরও কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর। যে চোর হয় তাকে মনে হয় সবাই চোর। চোর চোর এটা স্লোগান শুরু করেছে বিজেপি আর সিপিএম, তো এটা আমরা দিই না। মিঠুন চক্রবর্তী বলেছেন আর রাজনীতির কথা বলবেন না, এবার সিনেমায় ফিরবেন। বলছেন 30 তারিখ পর্যন্ত দায়িত্ব ছিল, এবার আমি মিঠুনদার উচিত হলো রাজনীতি না করে, একটা বড় আর্টিস্ট তো, ফিরে যাওয়া রাজনীতি। কিছু একটা ভয় টয়ের জন্য বিজেপি করেছে, যাই সেসব আমরা বলতে চাই না, কিন্তু মিঠুনদার উচিত হলো না ফিরে যাওয়া। আমার সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, সুজিত বোসের সাথে খুব ভালো।